আসসালামু আলাইকুম। সম্মানিত বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদ আছেন। কথা বলবো একটা ছবিকে নিয়ে, যে ছবিটি গতকাল বেশ ভাইরাল হয়ে গিয়েছে। আমাদের সাংবাদিক নেতা ডিউজের এবং বিএফইউজের দীর্ঘদিনের নেতৃত্ব দিয়ে আসছিলেন রুহুল আমিন কাজী, মুক্তিযোদ্ধা, এবং একই সাথে তিনি দৈনিক সংগ্রামে আমৃত্যু কর্মরত ছিলেন। রুহুল আমিন গাজীর ইন্তেকালে গতকাল তার জানাজা অনুষ্ঠিত হয় জাতীয় প্রেস ক্লাবে, এবং সেই জানাজার ইমামতি করেন জামায়াত ইসলামের আমির। তো এটা খুবই প্রাসঙ্গিক ছিল যে রুহুল আমিন গাজী দীর্ঘদিন ধরে সংগ্রামে কাজ করেছেন এবং সংগ্রাম জামায়াত ইসলামের পত্রিকা এবং সাংবাদিক সমাজে তিনি নেতৃত্ব দিয়েছেন, এবং তার অসংখ্য সমর্থক এবং ভালোবাসার মানুষ আছে, এবং সেটা আওয়ামী লীগেও আছে, বিএনপিতেও আছে, জামায়াত ইসলামেও আছে। তার প্রেস ক্লাবে তার জানাজা অনুষ্ঠিত হওয়া এবং সেখানে তার শহীদ বন্ধু সাংবাদিক সহকর্মীরা উপস্থিত হওয়া, এটাও খুবই স্বাভাবিক ব্যাপার ছিল। এবং সেক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি যে আওয়ামী সমর্থক যে সাংবাদিক নেতা, বিশেষ করে মঞ্জুর হাসান বুলবুল এবং ইকবাল সুবহান চৌধুরী এবং আরও যে নেতাগুলো ছিল, তারাও এই জানাজায় অংশগ্রহণ করেছে। এ পর্যন্ত সবাই হয়তো এগুলো খুবই স্বাভাবিকভাবে নিয়েছে, কিন্তু একটা ছবি লক্ষ্য করা গেছে যে মঞ্জুর হাসান বুলবুল, আব্দুল সুবহান এবং আরও কয়েকজন নেতা, ঢাকা সাংবাদিক ইউনিয়নের আওয়ামীপন্থী নেতা, যারা আওয়ামীপন্থী নেতা বলেই সুপরিচিত, বা তাদের পরিচিতিটা কখনো তারা গোপন করেননি, এবং আওয়ামী লীগের হয়ে সাংবাদিক নেতা হিসাবে আওয়ামী লীগের হয়ে যত ধরনের প্রোগ্রাম তারা নেওয়া দরকার গত 15 বছর, কেন তারও আগে থেকেই তারা নেন। এবং 5ই আগস্টের আগে যে ছাত্র গণহত্যা সংগঠিত হয়েছে, বিগত শেখ হাসিনা সরকারের সমর্থক ছিলেন এবং শেখ হাসিনার সুরেই তার কথা বলেছেন এবং শক্ত হাতে এগুলো দমন করতে বলেছেন। সেই হিসাবে আমরা ধরে নিতে পারি যে এই যে দীর্ঘ 15 বছর ধরে তারা নানা কর্মকাণ্ডের সাথে শেখ হাসিনার স্বৈরাচারী নীতির সাথে সহমত পোষণ করে এবং শেখ হাসিনাকে যুক্তি পরামর্শ দিয়ে এবং এই পেশাজীবী সংগঠনকে ব্যবহার করে এই নেতারা মঞ্জুর হাসান বুলবুল এবং ইকবাল সুবহান চৌধুরী, এরা কেউ গোপনে না, সবাই প্রকাশ্যেই কিন্তু এগুলো করেছে। তো সেই নেতাদের সাথে জামায়াতের আমির এর একটা ছবি, এবং সেই ছবিতে তারা দেখা যাচ্ছে যে জামায়াতের আমির আছে এবং মঞ্জুর হাসান বুলবুল এবং ইকবাল সুবহান চৌধুরী। তো তিনি বা তারা নাস্তা করছেন, খাচ্ছেন। এটা আসলে সবাই মেনে নিতে পারেনি, বিশেষ করে সাংবাদিক মহলে যারা এদেরকে চেনেন, বিশেষ করে সাংবাদিক সমাজের যারা চেনেন, সাংবাদিক সমাজের বাইরেও যারা দেখেন চেনেন, এদের চেনেন মোটামুটি সবাই, যেহেতু একটা সাংবাদিক সংগঠনের নেতা। এদের সাথে জামাতের প্রধানের এই এক্সক্লুসিভ মানে বৈঠক বা এক্সক্লুসিভ ছবি আর কি, বৈঠক বলা যেতে পারে হয়তো, ওখানে যারা ছিলেন, যদিও জামাতের নেতা বলেছেন যে তারা তার সাথে যে এরা উপস্থিত ছিল এটা একেবারে আকস্মিক ছিল এবং তিনি এদেরকে ডাকেননি। তিনি বসছিলেন প্রেস ক্লাবে এবং এই সাংবাদিক বিন্দু তাকে তার চারপাশে এসে বসেন। তিনি এতটুকু বলার চেষ্টা করেছেন, এই বেশি কিছু তিনি আসলে বলেননি, এবং তিনি এই কারণে বিব্রত এবং নানা জায়গায় তিনি সমালোচিত হচ্ছেন। এটা খুব প্রাসঙ্গিক। তো প্রশ্ন হলো যে আসলে এই একজন সাংবাদিক নেতার মৃত্যু এবং তাকে কেন্দ্র করে তার সহকর্মীরা তার জানাজায় পার্টিসিপেট করেছে, এবং বাংলাদেশের সব মতের সাংবাদিক সেখানে উপস্থিত হয়েছে। নিঃসন্দেহে রুহুল আমিন গাজী ভাইয়ের জন্য এটা খুবই সৌভাগ্যের, এবং তিনি সবার কাছে যে সবার হৃদয়ে যে একটা স্থান করে রেখেছেন, নিয়েছিলেন, সেটার একটা প্রমাণ। কিন্তু একই সাথে একটা দুঃখজনক ঘটনাও আছে এর আড়ালে।
রুহুল আমিন গাজী ভাই কিন্তু দীর্ঘদিন ধরে সাংবাদিক, বিএনপি এবং জামাতপন্থী যে সাংবাদিক বা বিএনপিপন্থী সাংবাদিকদের অকুণ্ঠ সমর্থন নিয়ে দীর্ঘদিন নানা দাবি দেওয়া, নানা বিষয় নিয়ে সাংবাদিকদের সম্মান রক্ষার্থে, সাংবাদিক অধিকার রক্ষার্থে আন্দোলন করেছেন এবং কখনো কখনো সরকারের বিপক্ষে যায় এই ধরনের মুভমেন্টে তিনি অংশগ্রহণ করেছেন এবং মানববন্ধন করেছেন এবং যা কিছু করেছেন আসলে প্রেস ক্লাবকে কেন্দ্র করে, প্রেস ক্লাবের আশেপাশে দাঁড়িয়ে তিনি করেছেন। তার ফলাফল হিসাবে কিন্তু তার জীবনে একটা ট্রাজিক ঘটনা ঘটে গেছে। সেটা হলো বিগত আওয়ামী সরকার এই সাংবাদিক নেতাকে গ্রেপ্তার করেন। শুধু গ্রেপ্তার করেন না, তাকে ইন্টারোগেশন করেন, জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডিবি কার্যালয়ে রাখেন। তিনি অসুস্থ মানুষ, সেই অসুস্থ মানুষ এবং বয়স্ক, নিঃসন্দেহ বয়স্ক, উনি একজন মুক্তিযোদ্ধা। তারপরে অনেক ধরনের জুলুম গিয়েছে এবং তিনি সামাজিকভাবে হিরো হয়েছেন, তিনি মানসিকভাবে পর্যদস্ত হয়েছেন এবং তিনি যেহেতু অসুস্থ মানুষ ছিলেন, তিনি শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এই সময় আসলে তিনি ভালো চিকিৎসা করাতে পারেননি। বেশ কিছুদিন, মানে প্রায় বছরখানিক, হয়তো আমি এটা মনে করতে পারছি না, বেশ কিছুদিন তিনি গ্রেপ্তার ছিলেন এবং তার মামলা এখনো চলছে। এবং তিনি যখন ছাড়া পেলেন এবং যখন গ্রেপ্তার হয়েছিলেন, ঠিক দুজন মানুষ কিন্তু রুহুল আমিন গাজী, মানে তিনি যখন গ্রেপ্তার হয়েছিলেন এবং যখন ছাড়া পেলেন তখন রুহুল আমিন গাজীর যে শারীরিক অবস্থা, মানসিক অবস্থা টোটালি পাল্টে গিয়েছে। অর্থাৎ তিনি একটা ট্রমার মধ্যে গিয়েছেন, একটা মানসিক নির্যাতনের মধ্যে গিয়েছেন, শারীরিক নির্যাতনের মধ্যে গিয়েছেন এবং তার শরীরে যে রোগ, বিভিন্ন ধরনের অসুখ ছিল, সেটা অপ্রতিরোধ হয়ে গিয়েছে, যেহেতু চিকিৎসা বঞ্চিত হয়েছে, তার যে প্রপার ট্রিটমেন্ট সেটা কিন্তু তিনি পাননি। এ অর্থে আমরা বলতে পারি যে তাকে আসলে মৃত্যুর কোলে দ্রুত নিয়ে যাওয়ার জন্য তার গ্রেপ্তারটি অন্যতম নিয়ামক হিসেবে কাজ করেছে। এমন একজন সাংবাদিক এবং মজলুম সাংবাদিক, যেহেতু স্বৈরাচারী খাঁচায় তিনি বন্দী ছিলেন, সেই সাংবাদিকের মৃত্যুর পরে তার জানা যায় সর্বমতের সাংবাদিকরা উপস্থিত হয়েছে, এরপরে তো স্বাভাবিক ছিল। কিন্তু এই যে সাংবাদিক নেতা মঞ্জুরুল হাসান বুলবুল এবং ইকবাল সুবহান চৌধুরী ঠিক তার উল্টো কাজটাই করেছিলেন। অর্থাৎ রুহুল আমিন গাজীর বিরুদ্ধে যায়, রুহুল আমিন গাজী সমস্যায় পড়েন, এই কাজে কিন্তু তাদের সায় ছিল না, এটা বলা খুবই কঠিন। কারণ আমরা বরাবরই দেখেছি যে সরকার যতই কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে খবরদারি করুক না কেন বা তাদেরকে হয়রানি করুক না কেন, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বা সংশ্লিষ্ট পেশাদারী সংগঠনের নেতৃত্বে বা সরকার সমর্থক যে পক্ষ থাকে, তাদের আলোচনার বাইরে বা তাদের সাথে মতামতের বাইরে কোনো পদক্ষেপ নেন না, সাধারণত নেন না। এক্ষেত্রে সেটা হয়েছে কিনা আমরা জানি না, তবে আপাত দৃষ্টিতে আমরা সেটা মনে করতে পারি যে রুহুল আমিন গাজীর এই উপরে যে জুলুম, সেটার পিছনে এই মঞ্জুরুল হাসান বুলবুল এবং ইকবাল সুবহান চৌধুরীর দায় একেবারে নাই, এটা ভাবা ঠিক হবে না। তো সেই নেতাদের সাথে যখন জামায়াতের আমিরের ছবি প্রচার হয়, এবং আরও একটা ঘটনা, সেটা হলো এই মঞ্জুরুল হাসান বুলবুল এবং ইকবাল সুবহান চৌধুরী, এদের দুজনের নামে কিন্তু হত্যা মামলাও আছে। তো আশ্চর্য হবেন যে একটা পেশাজীবী সংগঠনের নেতাদের বিরুদ্ধে হত্যা মামলা হবে কেন? কেন একটা স্বৈরাচারী সরকারের যে নমরুদি ব্যবহার বা দমন পীড়নমূলক ব্যবহার, সেই ব্যবহারে পেশাজীবী সংগঠনগুলো কেন একেবারে আঙ্গাঙ্গিভাবে একীভূত হয়ে যাবে এবং সরকারের যে অবৈধ কর্মকাণ্ড, সরকারের যে হিংস্রতা, সরকারের যে নিষ্ঠুরতা, সেই নিষ্ঠুরতার তালিকায় তাদের নাম উঠবে? এটা একেবারেই ওঠার কথা না, সাংবাদিক হোক, অন্য কোনো পেশাজীবী সংগঠন হোক। কারণ এই সাংবাদিক এবং পেশাজীবী সংগঠনগুলো অবশ্যই তাদের রাজনৈতিক মতামত বিভিন্ন ফোরামে তারা প্রকাশ করবে এবং স্ব জায়গা থেকে তাদের দলীয় যদি সংগঠন হয় তাহলে স্ব জায়গা থেকে সেই দলীয় সংগঠনের ব্যানার থেকে সরকারকে সুপরামর্শ দিবে।
তারা কখনোই সরকারকে বা কোনো দলকে নৃশংস কোনো ঘটনার ঘটতে পারে বা নৃশংস কোনো ঘটনায় কোন দল জড়িয়ে যেতে পারে সেই সব বিষয়ে মতামত দিতে পারে না বা উৎসাহিত করতে পারে না। কিন্তু বিগত সময়ে আমরা দেখলাম, লক্ষ্য করলাম যে সাংবাদিক সমাজের মধ্যে, বিশেষ করে পেশাজীবী সংগঠন হিসাবে সাংবাদিকরা, আওয়ামী সমর্থক সাংবাদিকরা, তারা এত বেশি ফ্রন্টলাইনে গিয়েছে, এত বেশি সরকারের নীতিহীন কর্মকাণ্ডের হাতিয়ারে পরিণত হয়েছে। মানে এটা বলা যায় এরকম যে আমরা যখন উপসাগরের যুদ্ধ দেখতাম, আমেরিকা এবং 90 সালের কথা যদি ধরি, আমেরিকা এবং ইরাকের মধ্যে যে যুদ্ধ, অর্থাৎ বহুজাতিক বাহিনী এবং ইরাকের মধ্যে যে যুদ্ধ, সেখানে আমরা দেখেছি যে রণাঙ্গনে মানে যৌথ বাহিনীর সংবাদ পরিবেশনের জন্য মিডিয়া সেল ছিল এবং তারা মিডিয়া যুদ্ধ, মানে মিডিয়ার দিয়ে যে যুদ্ধটা করা যায় সেই কাজটা করতো। অর্থাৎ রণাঙ্গনের যে চিত্র সেটা বহুজাতিক বাহিনীর পক্ষে যায়, সেরকম নিউজ যেন দেওয়া যায়, সেরকম নিউজ যেন আসতে থাকে, তার জন্য তারা সাংবাদিকদের ব্যবহার করেছেন। পৃথিবীর বিভিন্ন দেশে সেটা করেন, কিন্তু সেটা তো ছিল একটা রণাঙ্গন, সেখানে হয়তো এই ধরনের পক্ষপাত খুবই প্রাসঙ্গিক বা হতে পারে। কিন্তু বাংলাদেশের নিজের দেশের মানুষের মধ্যে, নিজের ভাই বোনদের মধ্যে যে রাজনীতি চর্চা চলে, সেই রাজনীতির চর্চায় যখন কোনো সরকার দানবীয় হয়ে ওঠে, যখন কোনো সরকার কোনো তার প্রতিপক্ষকে নিঃশেষ করে দিতে চায়, অর্থাৎ পৃথিবী থেকে বিদায় করে দিতে চায়, সেরকম অবস্থায় পৌঁছে গেলেও কোনো পেশাজীবী সংগঠন সেটার পিছনে সমর্থন যোগাতে পারে, এটা একেবারেই অস্বাভাবিক মনে হয়, অবিশ্বাস্য মনে হয়। পেশাজীবী সংগঠনগুলো তাদের আর্থিক পরিচয় থাকবে, তাদের দলীয় পরিচয় থাকবে, তাদের দলের কৌশলের বিষয়ে মতামত দিতেই পারে, দলের ভালো বা শুভাকাঙ্ক্ষী হিসাবে তারা ভালো ভালো মতামত দিতেই পারে। কিন্তু একটা হত্যাকাণ্ড বা একটা ভয়াবহ বিপদ সরকার ডেকে আনছে, সেখানে তারা কোনো অবস্থায় স্ফুলিঙ্গ বা কোনো অবস্থায় এটাকে আরও বেশি উৎসাহিত করার জন্য পরামর্শ, মতামত, বিবৃতি বা সরাসরি অবস্থান নিতে পারে না। আজকে যে প্রায় 74 জন সাংবাদিক বিরুদ্ধে অভিযোগ আসছে যে তারা স্বৈরাচারী সরকারকে নানাভাবে, নানা কৌশলে তারা সহযোগিতা করেছে এবং সরকারকে আরো বেশি নিপীড়ক হিসাবে এবং হত্যাকারী হিসাবে তারা শক্তি জুগিয়েছে। আজ তাদেরকে সারা বাংলাদেশের মানুষ চেনে, সারা বাংলাদেশের মানুষ পেশাজীবী হিসাবে তাদের চেনে না, শুধু তারা যে পেশাকে আশ্রয় করে একটা স্বৈরাচারী সরকারকে কুপরামর্শ দিয়ে ফুলিয়ে ফাঁপিয়ে এবং আরও দত্ত করে তুলেছিল, সেই হিসাবেই তারা চেনে। তার সহকর্মীরা শুধু সারা বাংলাদেশের যারা মিডিয়ার উপরে চোখ রাখে, বিশেষ করে ইলেকট্রনিক মিডিয়া যারা চোখ রেখেছে দীর্ঘদিন ধরে, যারা পত্রপত্রিকায় চোখ রেখেছে, তারা কিন্তু দেখেছে যে এই সাংবাদিকরা কত নগ্নভাবে একজন সাধারণ মানুষের যে সেন্স, ন্যায় অন্যায়ের যে সেন্স, সাধারণ মানুষের যে ধারণা, তাকেও বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এই পণ্ডিত সাংবাদিকরা একটা নষ্ট রাজনীতি, একটা ভয়ঙ্কর সরকারি অবস্থানের দিকে তারা সমর্থন জুগিয়েছে, সাহস জুগিয়েছে। এবং তাদের পরামর্শে বলা যায় যে বিগত শেখ হাসিনা সরকার নানা ধরনের বিপজ্জনক কাজ করেছে, যার ক্ষতির শিকার হয়েছে এদেশের অসংখ্য ছাত্র জনতা এবং বিভিন্ন পেশার মানুষ। অনেকে আজকে পা হারিয়েছেন, চোখ হারিয়েছেন, হাজার হাজার, অনেকে সারা জীবনের জন্য পঙ্গু হয়ে গেছেন। সব রকমের সুযোগ সুবিধা তিনি আর জীবনের আলো দেখতে পান না, মানে পৃথিবীর কোনো আলো তার আর দেখার সুযোগ নেই, প্রিয়জনের মুখ তার দেখার সুযোগ নেই, তিনি একা চলতে পারবেন না, সারাটা জীবন তাকে অন্যের উপর নির্ভর হয়ে চলতে হবে। অনেকে তো পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। এই যে নির্মম ঘটনা, একটা সভ্য সমাজে, একটা স্বাধীন দেশে, একটা মানে আমরা দাবি করছি যে আমরা একটা উন্নত রাষ্ট্রের দিকে যাচ্ছি, সেই জায়গায় দাঁড়িয়ে সেই দেশের পেশাজীবী সংগঠন এই ধরনের কর্মকাণ্ডে একটা সরকারকে উৎসাহিত করতে পারে এবং নির্দ্বিধায় বলা যায় বিগত 15 বছর ছিল বাংলাদেশের স্বৈরতন্ত্র বা স্বৈর শাসন, এবং সেই স্বৈর শাসন বা স্বৈরতন্ত্রকে এই সাংবাদিকরা কখনোই স্বীকার করেনি, কোনোদিনও তারা বলেনি, এবং বলার তো দূরের কথা
কেউ স্বৈরাচার বললে মঞ্জুরুল হাসান বুলবুল যে ঘটনাকে কেন্দ্র করে তুমি কি আমি কি রাজাকার রাজাকার এই স্লোগানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস যখন প্রকম্পিত, এই মঞ্জুরুল হাসান বুলবুল এই যে স্লোগান, এই স্পর্ধা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেরা কোথায় পেল, এটা নিয়ে প্রশ্ন তুলেছে। তিনি কখনোই প্রশ্ন তোলেননি যে এই যে ন্যায়সঙ্গত বিষয়গুলোকে একটা সরকার কিভাবে বিপথে বা অন্য পথে ডাইভার্ট করার চেষ্টা করছে, ন্যায়সঙ্গত একটা বিষয়কে কিভাবে একটা সরকার দুমড়ে মুচড়ে দমিয়ে দিতে চাচ্ছে। ওনার কি শিক্ষা প্রজ্ঞার খুব অভাব ছিল? কি ছিল না? ওনার তো সবই ছিল। কেন এটা করলেন? আমরা জানি যে কেন এটা করেন, কারণ যেসব সাংবাদিক নেতা তারা পেশার থেকে হিডেন একটা ইনকামের দিকে তারা মনোনিবেশ করেন এবং এই হিডেন একটা পাওয়ারের দিকে তারা ধাবিত হন এবং এগুলো তারা উপভোগ করেন। যখন আপনি নষ্ট পথে শক্তি অর্জন করবেন, নষ্ট পথে অর্থ উপার্জন করবেন, তখন আবার বিবেক লোপ পাবে। সমস্ত কারণেই তারা আজকে সাধারণের চোখে অপরাধী হিসাবে গণ্য হচ্ছে। আইনের বিচারে তারা অপরাধী হবে কিনা আমরা জানি না, কিন্তু সাধারণের চোখে তারা কিন্তু খুবই একজন শুভ্র মানুষ নন। সম্মানিত ভিউয়ার্স, সম্মানিত বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। আল্লাহ হাফেজ।